তোমাদের প্রয়োজন হবে এই মনে করেই আজকের আলোচনা। আমরা আন্তর্জাতিক সম্পর্কের ধারণা ও মতবাদ সমূহ থেকে আজকে পার্ট 6 এর আলোচনা করব। তাহলে সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 প্রথম অধ্যায়ের এটাই আপাতত শেষ আলোচনা। আমরা এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আলোচনা করে আসছিলাম সেই কোশ্চেনের মধ্যে দেখেছি কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে, যেমন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। আবার আমরা কোথাও দেখেছি আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে পার্থক্য নির্ণয় করা রয়েছে, সেগুলোর প্রয়োজন রয়েছে, পরীক্ষাতে আসতে পারে। সেই মোতাবেক 6 নম্বরের মতো করে আলোচনা করলাম। তবে এইসব কোশ্চেনগুলো 2 নম্বরের জন্য হতে পারে। 2 নম্বরের জন্য হলে তোমরা 2টি করে পয়েন্ট দেবে, আর যদি 6 নম্বরের জন্য পড়ে সেই মতো করে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার লিখবে। তো প্রথমে আমাদের আছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা শেষ হলে তারপরে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে বাস্তববাদ এবং আদর্শবাদ সেই দুটোর পার্থক্য আমরা দেখব। প্রথমে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটু ভূমিকা দিতে হয়। তোমরাও পরীক্ষার খাতায় দেবে, অবশ্যই দেবে, তাতে নাম্বারটা একটু ভালো আসার সম্ভাবনা থাকে। অনেক রাষ্ট্র দার্শনিক আছেন যারা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিকে একই বলে মনে করেন, কিন্তু আমরা যদি আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধির দিকে নজর দিই তাহলে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। যেমন মর্গেনথাউ তার বিখ্যাত একটি গ্রন্থ পলিটিক্স এবং নেশন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ক শব্দ দুটি বাদ দিয়ে আন্তর্জাতিক রাজনীতিকেই তিনি গ্রহণ করেছেন, আর বিভ্রান্তিটা এখান থেকেই শুরু। কিন্তু তারপরে পামার ও পার্কিন্স, স্লেইচার, হলস্টি প্রমুখ আন্তর্জাতিক রাষ্ট্র দার্শনিকগণ আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য বিষয়টির সমাধানের রাস্তা দেখা দিয়েছে। সেই মোতাবেক আমরা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে প্রথম পার্থক্যটা আছে সেটা হচ্ছে পরিধিগত পার্থক্য, মানে কার এলাকা কতটা। আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের পরিধি কিন্তু অনেক ব্যাপক, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাটা শুধুমাত্র কিন্তু রাষ্ট্রের মধ্যেই বা রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অরাষ্ট্রীয় সংগঠন, প্রতিষ্ঠান, বিশ্বের সকল জনগণ, গোষ্ঠী, এমনকি অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, মানবিক পরিবেশ নিয়েও আলোচনা করে। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের মতো অত কিন্তু বিস্তৃত এলাকা নেই, মানে বিস্তৃত নয়। আন্তর্জাতিক রাজনীতিটা শুধুমাত্র কূটনীতি, রাষ্ট্র, সন্ধি, রাজনৈতিক সংগঠন ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। এটা গেল তাহলে তোমার পরিধিগত পার্থক্য। 2 নম্বরে যে পার্থক্যটা আছে অর্থগত পার্থক্য। অর্থগত পার্থক্য বলতে এখানে আন্তর্জাতিক সম্পর্ক, এই সম্পর্ক যে অর্থ, কি অর্থে ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি, রাজনীতিটাকে কি শব্দে ব্যবহার করা হয়েছে, সেই অর্থগত দিক থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে সম্পর্ক শব্দটি, এই শব্দটির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন ও জনগণের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, সাংস্কৃতিক
আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, কূটনীতি ইত্যাদি ইত্যাদি বিষয়কে বোঝায়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যে রাজনীতি শব্দটা রয়েছে সেটা থেকে মূলত ক্ষমতা, শাসন, নীতি নির্ধারণ, জাতীয় স্বার্থ ইত্যাদি বিষয়কে বোঝায়। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক শব্দ এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে রাজনীতি যে শব্দটা, এই শব্দগুলো থেকে কি অর্থ বেরিয়ে আসছে সেই অর্থগত দিক থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য হলো। ৩ নম্বর যে পার্থক্যটা রয়েছে প্রকৃতিগত পার্থক্য, আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে প্রকৃতিগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রতিযোগিতা, মিত্রতা, একে অপরের সঙ্গে সমন্বয় সাধন ইত্যাদি বিষয়কে বোঝায়। যদিও আন্তর্জাতিক রাজনীতিটা হচ্ছে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ, সংঘর্ষ ইত্যাদি বিষয়কে বুঝিয়েছে। মূলত না বললেও নয়, আন্তর্জাতিক রাজনীতি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত একটি বিষয়। যদি আমরা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু পড়ি তাহলে কিন্তু সেই বিষয়বস্তুর মধ্যে আন্তর্জাতিক রাজনীতি চলে আসবে। তাহলে এটা গেল আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে প্রকৃতিগত পার্থক্য, সেই প্রকৃতিগত পার্থক্য। এবারে আমরা ৪ নম্বর যে পার্থক্যটা আছে সেই পার্থক্যে চলে আসি। ৪ নম্বর পার্থক্যে আছে পামার ও পার্কিন্স এর প্রদত্ত পার্থক্য। এগুলো মূলত বিভিন্ন রাষ্ট্র দার্শনিক কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিকে পার্থক্য করেছেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্যের ক্ষেত্রে পামার ও পার্কিন্স যে পার্থক্যটা করেছেন সেটা হচ্ছে এরকম। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল মানুষ এবং গোষ্ঠীগুলির সকল প্রকার সম্পর্ককে নিয়ে আলোচনা করে। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিটা হচ্ছে আন্তর্জাতিক সমাজের বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদের মধ্যেকার যে কূটনৈতিক সম্পর্ক সেটাকেই আন্তর্জাতিক রাজনীতি বলেছেন পামার ও পার্কিন্স। ঠিক আছে, তারপরের যে পয়েন্টটা আছে আন্তর্জাতিক সম্পর্কের এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্যের, সেই পার্থক্যটা দিয়েছেন কে? স্লেচার এই পার্থক্যটা দিয়েছেন। স্লেচার আন্তর্জাতিক সম্পর্ক বলতে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিরোধ ও সহযোগিতা দুই দিকটাকেই কিন্তু দেখিয়েছেন। মানে বলতে চেয়েছেন রাষ্ট্রের মধ্যে সহযোগিতাও থাকবে এবং পারস্পরিক বিরোধিতাও থাকবে। এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। কিন্তু তিনি আন্তর্জাতিক রাজনীতি বলতে বুঝিয়েছেন যে রাষ্ট্রগুলির মধ্যে বিবাদ, সংঘর্ষ, দ্বন্দ্ব। তাহলে এইভাবে স্লেচার আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। ৬ নম্বর বা শেষ যে পার্থক্যটা আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে সেটা হচ্ছে মর্গেনথাউয়ের প্রদত্ত পার্থক্য। মর্গেনথাউ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে সার্বভৌমিক যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের পারস্পরিক ক্ষমতার বিরোধ, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতা, প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি বিষয়কে বুঝিয়েছেন। অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি বলতে মর্গেনথাউ ক্ষমতার লড়াইকে বোঝাতে চেয়েছেন। তাহলে এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে মর্গেনথাউ পার্থক্য করেছেন। তাহলে তোমরা এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলো পরীক্ষাতে পড়লে অবশ্যই লিখতে পারবে। এরপরে এই যে পার্থক্যটা, এই পার্থক্যের একটু উপসংহার দিতে হয়। সেই উপসংহারে তোমরা লিখবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু অনেকটাই ব্যাপক, অনেক বিস্তৃত, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তুটা অনেকটাই সংকীর্ণ।
তবে এ কথা ঠিক যে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত বিষয়। এইভাবে তোমরা 6 নম্বরের জন্য আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এ দুটোর মধ্যে পার্থক্য লিখবে। ঠিক আছে? তারপরে যে পার্থক্যটা আমরা আলোচনা করব বলে প্রথমেই বলেছিলাম, সেই পার্থক্যটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে আদর্শবাদ ও বাস্তববাদের পার্থক্য। আমরা আদর্শবাদ এবং বাস্তব জন্য আলাদা আলাদা ক্লাস করেছি, তাতে আলোচনা হয়েছে। তাতেও কিন্তু মূল বিষয় তোমরা যারা ভালো করে বুঝতে পেরেছ, তারা কিন্তু খুব সহজেই এই পার্থক্যটা লিখতে পারবে বা বুঝতে পারবে। ঠিক আছে? চলো দেখি আমরা এই পার্থক্যটাতে কি আছে বা পার্থক্য আমরা কিভাবে তৈরি করব। যেইভাবে বলা হচ্ছে এইভাবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে পার্থক্যটা লিখবে। কোনোভাবেই তোমরা সে ছক কেটে এপাশে বাস্তববাদ, এপাশে আদর্শবাদ, মাঝখানে লাইন টেনে দুপাশে লিখবে, এইভাবে না লিখে অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে একটা একটা করে পার্থক্য ডিসকাস করবে। প্রথমে আছে ভূমিকা। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে আদর্শবাদ এবং বাস্তববাদ দুটোই কিন্তু প্রধান মতবাদ। তবে আমরা সবাই জানি এই দুটি মতবাদ পরস্পর বিরোধী মতবাদ। কারণ আদর্শবাদের বিরোধিতা করে বাস্তববাদ গড়ে উঠেছিল। তবে আলোচনা প্রসঙ্গে আমরা যেটা জানলাম, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ বা বাস্তববাদ দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ মতবাদ। এই দুটি তত্ত্বের মধ্যে পার্থক্য করলে আমরা বুঝতে পারব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই দুটি তত্ত্বের অবদানটা কোথায়। ঠিক আছে? চলো আমরা দেখি প্রথম পার্থক্য কি আছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ এবং ভাববাদের যে প্রথম পার্থক্যটা, সেটা হচ্ছে কি তত্ত্বের বিষয়বস্তুগত পার্থক্য। মানে আদর্শবাদ এবং ভাববাদ যে দুটি তত্ত্ব, তার বিষয়বস্তু কি, সেই বিষয়বস্তুগত দিক থেকে পার্থক্য। তাহলে আদর্শবাদ নৈতিকতা, মূল্যবোধ, শান্তি, সহযোগিতা ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্তু বাস্তববাদ ক্ষমতা, জাতীয় স্বার্থ, নিরাপত্তা ইত্যাদির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে। তাহলে বাস্তববাদ এবং আদর্শবাদের মধ্যে বিষয়বস্তুগত পার্থক্য রয়েছে। দ্বিতীয় যে পার্থক্যটা, তত্ত্বের সময়কালের পার্থক্য। দুটো তত্ত্ব তো আর একসঙ্গেই গড়ে ওঠেনি। একটা তত্ত্ব গড়ে উঠেছে, তারপরে আরেকটি তত্ত্ব গড়ে উঠেছে। মানে দুটি তত্ত্বের সময়কাল কিন্তু আলাদা। সেই সময়কাল অনুসারে দুটি তত্ত্বের পার্থক্য করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদের উদ্ভবের সময়কাল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর। আমরা সেই লেনিন, উড্রো উইলসন, জাতিসংঘ প্রতিষ্ঠা, ভার্সাই সন্ধি আলোচনাতে জেনেছিলাম। তাহলে সেইখান থেকেই আদর্শবাদের কিন্তু উৎপত্তি। তাহলে এই মতবাদটির উৎপত্তির সালটা হচ্ছে এরকম 1919-1920 সাল নাগাদ। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের যে বাস্তববাদী তত্ত্বটা আছে, এই বাস্তববাদী তত্ত্বটি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন যে সময়, সেই মধ্যবর্তীকালীন সময়ে গড়ে উঠেছে। কিন্তু এই তত্ত্বটি জনপ্রিয়তা লাভ করেছে ঠান্ডা লড়াইয়ের সময়। তাহলে দেখো দুটি তত্ত্বের উৎপত্তিগত বা সময়কালগত দিক থেকে পার্থক্য রয়েছে। 3 নম্বর যে পার্থক্যটা, সেটা হচ্ছে তত্ত্বের প্রবক্তাগণের পার্থক্য। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী যে তত্ত্বটা রয়েছে, সেই আদর্শবাদী তত্ত্বের প্রধান প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন। কিন্তু অন্যদিকে বাস্তববাদী যে তত্ত্বটা রয়েছে, সেই বাস্তববাদী তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র দার্শনিক হ্যান্স মর্গেনথাউ। তাহলে দুটি তত্ত্বের সেই প্রবক্তাগত দিক থেকেও পার্থক্য রয়েছে। 4 নম্বর যে পার্থক্যটা, এই তত্ত্বটির মূল অ্যাক্টর বা কারক কারা, সেই অ্যাক্টরগত বা কারকগত দিক থেকে
দুটি তত্ত্বের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে আদর্শবাদী তত্ত্ব রয়েছে, সেই আদর্শবাদী তত্ত্ব রাষ্ট্রের উপর গুরুত্ব আরোপ করলেও রাষ্ট্র ছাড়া যে অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে। তাহলে রাষ্ট্র পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠান বা সংস্থা। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কে যে বাস্তববাদী তত্ত্ব আছে, সেই বাস্তববাদী তত্ত্বের মূল অ্যাক্টর বা কারক হচ্ছে রাষ্ট্র। এই তত্ত্ব রাষ্ট্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে গুরুত্ব দেয় না। তাহলে বোঝা গেছে কারকগত বা অ্যাক্টরগত দিক থেকে দুটি তত্ত্বের পার্থক্য। পরের যে পার্থক্যটা রয়েছে, এই দুটি তত্ত্বের লক্ষ্যগত পার্থক্য। দুটি তত্ত্বের কিন্তু লক্ষ্য আলাদা, সেই লক্ষ্যগত দিক থেকে পার্থক্য রয়েছে। আদর্শবাদের প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা এবং শান্তি প্রতিষ্ঠা করা। মানে সহযোগিতা, শান্তি প্রতিষ্ঠা করা আদর্শবাদের প্রধান লক্ষ্য। কিন্তু বাস্তববাদের প্রধান লক্ষ্য হচ্ছে কি? জাতীয় স্বার্থ রক্ষা করা। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটা রাষ্ট্রের আলাদা আলাদা নিজ নিজ স্বার্থ রয়েছে, সেই স্বার্থগুলোকে প্রতিষ্ঠা করাই বাস্তববাদের মূল লক্ষ্য। তাহলে লক্ষ্যগত দিক থেকে দুটি তত্ত্বের পার্থক্য আমরা জানলাম। পরের যে 6 নম্বর পার্থক্যটা রয়েছে, মানুষের প্রকৃতি নির্ণয়গত দিক থেকে পার্থক্য। এটা কিন্তু আমরা বাস্তববাদ এবং আদর্শবাদ আলোচনার সময় বলেছিলাম। আদর্শবাদী তত্ত্বে মানুষের যে চরিত্র বা প্রকৃতি, সেটাকে ইতিবাচক দিক থেকে দেখা হয়েছে। মানে মানুষের চরিত্র ভালো, তারা সুখী স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, মানুষ কোনো সময় কোনো রকম ভাবে সমস্যাতে জড়াতে চায় না। অপরদিকে বাস্তববাদী তত্ত্বে বলা হয়েছে মানুষ ক্ষমতালোভী, স্বার্থপর। তাহলে আদর্শবাদ বলছে মানুষের ইতিবাচক দিকের কথা, কিন্তু বাস্তববাদ বলছে মানুষের নেগেটিভ বা নেতিবাচক চরিত্রের কথা। 7 নম্বর যে পয়েন্টটা আছে বা পার্থক্যটা রয়েছে, শান্তি প্রতিষ্ঠার উপায়গত দিক থেকে পার্থক্য। আদর্শবাদী তাত্ত্বিকগণ শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। তারা বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে তখনই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে যখন যৌথ নিরাপত্তা নীতি গ্রহণ করা হবে। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্ব এই শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তি সাম্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে আদর্শবাদ যৌথ নিরাপত্তা নীতি, বাস্তববাদ শক্তি সাম্যের উপর গুরুত্ব আরোপ করেছে। তাহলে এইভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ এবং বাস্তববাদের তুলনাগুলো আলোচনা করা হলো। তোমরা দেখবে, পড়বে, পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা দুটো কোশ্চেন জানলাম। একটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য। 2 নম্বর যে কোশ্চেনটা আদর্শবাদ এবং বাস্তববাদী তত্ত্বের মধ্যে পার্থক্য। এই দুটো কোশ্চেন যেমন 6 নম্বরের জন্য আলোচনা করা হলো, সেরকম তোমরা 2 নম্বরের জন্য এই কোশ্চেন দুটোকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, দেখবে, পড়বে। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট, লাইক অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।